নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে অগাস্ট সপ্তাহের প্রথম দিন সোমবার শুরু হয়েছে নাটকীয়ভাবে বড়োয়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আচমকা হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জীবনকৃষ্ণ তখন বাড়িতেই ছিলেন। ইডি আধিকারিকদের দেখা মাত্রই তিনি পিছনের দরজা দিয়ে পালাবার চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে পাকড়াও করে আনেন। তিনি মোবাইলটা নর্দমায় ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল দুটো উদ্ধার করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তার স্ত্রীর নামেও হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়ে 13 মাস জেল খেটেছিলেন। তাহলে ইডি কি আবার সক্রিয় হয়ে উঠল এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায়, এসএসসি দুর্নীতির মামলায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছিলেন। 11টা 15 নাগাদ হাইকোর্টের গেট দিয়ে তিনি ঢোকেন, অ্যাকাউন্ট সেকশনে যান, সম্ভবত হলফনামায় স্বাক্ষর করবার জন্য গিয়েছিলেন। টান টান নাটকীয় উত্তেজনা 25শে অগাস্ট সোমবার সপ্তাহের প্রথম দিনে। আমি আগেও বলেছি, আবার বলছি, 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে হতে যাচ্ছে। এই নির্বাচন আগে কেউ কখনো দেখেনি। দেখুন, নির্বাচন কমিশন এসআইআর করবে। নো এসআইআর নো ভোট, প্রধান বিরোধী দল বিজেপি এটা বলেছে। এবং এসআইআর এর উপর তো সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি এবং দেবেও না, কারণ সংবিধানের 324 ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে নির্বাচনের সময় আগে যে কোনো সময় নির্বাচন কমিশন যদি মনে করে ভোটার তালিকা সংশোধন পরিমার্জন করবে তাহলে তারা করতে পারে। এখানে কারোর কোনো ওজোর আপত্তি কিন্তু কাজ করবে না। সুপ্রিম কোর্ট এটা বলেছে যে আরো ট্রান্সপারেন্ট ওয়েতে আধারকে যদি নথি হিসাবে গ্রহণ করা যায় কিনা সেটা ভেবে দেখতে বলেছে। যে 65 লক্ষ নাম খসড়া তালিকায় বাদ গেছে, তারা অনলাইনে যদি আবার আবেদন করতে চান বা এমনি করতে চান, তখন বাসস্থানের প্রমাণ বা যেখানে থাকেন সেখানকার প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারেন। ওই 65 লক্ষের নাম যে বাদ গেছে তারা যদি আবার আবেদন করতে চান তাহলে আধার কার্ডকে তারা ব্যবহার করতে পারেন আবেদনের সঙ্গে। এখন প্রশ্ন হলো, রাজ্য সরকার এসআইআর নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা হুমকি দিচ্ছে, বঙ্গেশ্বরী দিচ্ছেন, খোকাবাবু দিচ্ছেন যে একটা নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে 1 লক্ষ লোক নিয়ে। বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে বলেছেন নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমরা আছি, ছিলাম, থাকবো। ভোটার তালিকায় নতুন নাম তোলার ব্যাপারে গন্ডগোলের অভিযোগে নির্বাচন কমিশন 2জন ইআরও, 2জন এইআরও, একজন ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড এবং এফআইআর করার কথা বলেছিলেন। নবান্ন শেষ পর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এফআইআর করা হবে কি হবে না সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে তাদের অবস্থান জানায়নি। কমিশনের কাছে তারা বলেছে তাদের একটু সময় চায়, কারণ বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তের অগ্রগতি কি হবে তার উপরই নাকি নির্ভর করবে এই বিভাগীয় তদন্ত। মার্জনা করবেন, বিচার বিভাগীয় তদন্ত না। দেখুন, নবান্নের বিভাগীয় তদন্ত পর্বতের মুশিক প্রসক হবে, দেখানো হবে, ক্লিন চিট দেওয়া হবে এবং সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কয়েকদিনের মধ্যে বসবে। মুখ্য সচিব নবান্নের সিদ্ধান্ত কমিশনকে জানিয়েছেন। কমিশন নবান্নের এই শুধুমাত্র সাসপেন্ড করেই বিষয়টা ছেড়ে দেওয়া হবে কিনা সেটা নির্বাচন কমিশন স্থির করবে। আমার মনে হয় নির্বাচন কমিশন নবান্নের এই আর্জি মানবে না, কারণ সেটা নির্বাচন কমিশনের অধিকারকে নবান্নের চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হবে এবং নির্বাচন কমিশনের অধিকার খর্ব হবে। তাতে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ হবে। নির্বাচন কমিশন এই বিষয়টায় কখনোই টলারেট করবে না। তারা কিন্তু আবার নবান্নকে বলবে আপনারা এফআইআর করুন। আবার তেমন হলে তারা সিইও কে বলতে পারেন এফআইআর করতে, সুপ্রিম কোর্টে যেতে পারে, বা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং এ রাজ্যের মুখ্য সচিব ডক্টর মনোজ পান্থের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বা ব্যবস্থা নেওয়ার
সুপারিশ করতে পারে, তার মধ্যে অবসরকালীন সুযোগ সুবিধা বন্ধ করা মতো ব্যাপারও থাকতে পারে, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছিল। আলাপন বাবুর সেই জট এখনো কাটেনি। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন দমদম সেন্ট্রাল জেলের মাঠে। সেখানে তিনি স্পষ্ট করে অভিমুখ ঠিক করে দিয়েছেন রাজ্য বিজেপির প্রচারের কৌশল কি হবে। বাঁচতে চাই বিজেপি তাই, আমাদের পাড়া তৃণমূল তারা ইত্যাদি স্লোগান, এবং অনুপ্রবেশের সমস্যার গুরুত্ব এবং ব্যাপকতা প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন সেন্ট্রাল জেলের ময়দানে। লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের সভাতেও, স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণেও অনুপ্রবেশের সমস্যার গুরুত্বের কথা তিনি বলেছিলেন যে পরিকল্পিতভাবে জনবিন্যাসের বদল হচ্ছে, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ডেমোগ্রাফিক কমিশন তৈরি করা হবে, এবং অনুপ্রবেশকারীরা শুধু যে দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক নয়, তারা ভারতীয় যুবাদের কাজের সুযোগের উপরও আঘাত হানছে, আর ভারত কোনো ধর্মশালা নয়। তাহলে এসআইআর যদি হয়, তাহলে অবৈধ ভোটার, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা যাদের নাম ভোটার তালিকায় তোলা হয়েছে, তাদের নাম বাদ যাবে। অনেকে বলছেন যে সংখ্যাটা ন্যূনতম 70 লক্ষ, এর মধ্যে বেশিরভাগটাই তৃণমূলের ভোট ব্যাংক, তাই তৃণমূল আপত্তি করছে। ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, সেটা শাসক দল চাইছে না, তাই নানাবিধ উপায় অবলম্বন করে তারা এসআইআর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এই আবহে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই যে কলকাতা সফরে এসেছিলেন, সরকারি প্রকল্পের উদ্বোধন, জনসভা, তার ফাঁকে এদের সঙ্গে কথা বলেছেন। আমি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রবিবার দিন কথা বলেছি। তারা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে দেখুন, নির্বাচন কমিশনের কাজে কেন্দ্রীয় সরকার কোনো হস্তক্ষেপ করে না, করবেও না, এটা কেন্দ্রীয় সরকারের নীতি। কিন্তু নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানে তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করে ভোটার তালিকায় বিশেষ পরিমার্জন করতে চাইছে। তাহলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান প্রদত্ত ক্ষমতায় বলীয়ান হয়ে এই কাজ করতে চাইছে, সেই কাজকে যদি কেউ বাধা দেয়, সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া সরকার যদি বাধা দেয়, তাহলে সেটা সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ার সামিল। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে আক্রমণ করলে পরে সংবিধানেও সেই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে রক্ষা করার ব্যবস্থা আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এই ইঙ্গিতে দিয়েছেন যে যদি এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন বাধাপ্রাপ্ত হয়, রাজ্য প্রশাসন অসহযোগিতা করে, তাহলে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই এর প্রতিকার করা যায়। আমরা আবার বলছি, আগেও বলেছি, নো এসআইআর নো ভোট। এসআইআর না হলে ভোট হবে না। যদি সরকার বাধা দেয়, নির্বাচন কমিশন কি করবে? এই সরকারের মেয়াদ 2026-এর মে মাসে শেষ হয়ে যাচ্ছে, তারপর কিন্তু ভোট হবে না। রাষ্ট্রপতি শাসন জারি হবে, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হবে, তারপরে কিন্তু ভোট হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই এসআইআর এর রাস্তা থেকে পিছু উঠবে না নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনকে এই কাজে বাধা দিলে কেন্দ্রীয় সরকারও কিন্তু চুপ করে থাকবে না। কি করতে পারে নির্বাচন কমিশন? তারা সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে যেতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের বক্তব্য কেন্দ্রীয় সরকারকে জানাবে, কেন্দ্রীয় সরকার রাজ্যপালকে জানাবে, তারপর কেন্দ্রীয় সরকার কিন্তু সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এই কারণে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। আমাদের সবাই হয়তো কেশবানন্দ ভারতীর মামলাটার সম্পর্কে জানি। এই মামলার রায়টা আমি পড়েছি, আগেও পড়েছি, আবারও পড়েছি। তাতে কি বলা আছে? ধরুন কোন রাজ্যের কোন বিরোধী দল বারবার বলছে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, রাজ্যপাল সেই মর্মে একটা সুপারিশও পাঠিয়ে দিলেন কেন্দ্রকে, কিন্তু তাতে রাষ্ট্রপতি শাসন জারি হবে না। কিন্তু কেশবানন্দ ভারতী মামলাতে এটাও বলা আছে, যদি সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ে, সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কাজ করতে না পারে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়।
তার জন্য সংসদের উভয় কক্ষে অনুমোদনেরও প্রয়োজন নেই। কেশবানন্দ ভারতী মামলায় এটা স্পষ্ট করে বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যদি কাজ করতে না পারে কোনো রাজ্যে, সেটাকে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে বলে বিবেচনা করা যাবে, এবং সাংবিধানিক কাঠামোকে রক্ষা করার জন্য তখন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করতেই পারে। সেই রকম পরিস্থিতি যদি এই রাজ্যে হয়, এসআইআর করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি বাধার মুখে পড়ে, অর্থাৎ সাংবিধানিক কাঠামো বাধাপ্রাপ্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখন কিন্তু রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কি করা প্রয়োজন সে সম্পর্কে জানতে চাইতে পারেন, এবং কেন্দ্রীয় সরকার তখন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ যে করবে। প্রধানমন্ত্রী এই রকমে কিন্তু ইঙ্গিত দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যদি এসআইআর করতে রাজ্য সরকার সহযোগিতা করে, এসআইআর হবে, সংশোধিত তালিকায় ভোট হবে। যদি রাজ্য সরকার প্রতি পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে এবং তারপরে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী এই রকমই একটা ইঙ্গিত দিয়ে গেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। প্রধানমন্ত্রী দমদমে সভায় বলেছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে না দিলে সংবিধানের ব্যবস্থা আছে যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কাজ করতে বাধা দিচ্ছেন। এর ইঙ্গিতটা কি? বিজেপি সূত্রে বলা হচ্ছে যে এসআইআর যদি করতে না দেয়া হয় রাজ্যে, তাহলে নির্বাচন হবে না। নো এসআইআর, নো ভোট। কি বলছেন আপনি? না, সাংবিধানিক একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তো হতেই পারে। এই জন্য কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে যে পশ্চিমবঙ্গ বিধানসভার টেনিওর বোধহয় জুন মাসের 21 তারিখ না 22 তারিখে শেষ হয়ে যাচ্ছে। মে মাসে, হ্যাঁ, ওই 2026-এ শেষ হয়ে যাচ্ছে। ততক্ষণ যদি কোনো অছিলায় যদি নির্বাচন না হয়, অছিলা কথাটা বলছি, যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু যে ইনকামবেন্ট চিফ মিনিস্টার আছেন, যিনি মুখ্যমন্ত্রী পদে আছেন, তার কিন্তু আর থাকার অধিকারটা থাকছে না। সুতরাং এটা একটা অবশ্যম্ভাবী পরিণতি হতে পারে। আমি ইঙ্গিতটা কোন দিকে আমি জানি না, কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলা তো থ্রেট অ্যান্ড কাউন্টার থ্রেটের উপরেই পশ্চিমবাংলার রাজনীতি চলছে। সে শাসক দল, বিরোধী দল, বিরোধী দল পশ্চিমবাংলায় কেন্দ্রের শাসক দল, মানে উভয় শাসক দলের কাছে বাঙালি জাতি ত্রস্ত হয়ে আছে। এই ঘটনাই চলছে। তাহলে মানে এখনো অব্দি শাসকের যে মনোভাব, তারা এসআইআর নিয়ে যেরকম কাণ্ড কারখানা করছে, কেউ বলছে কমিশনকে ঘেরাও করা হবে, কেউ বলছে একটা নাম বাদ দিয়ে দেখুক, বিএলওদের এক বলছে, মুখ্যমন্ত্রী নাম না করে বলছেন যে নির্বাচন কমিশনকে নিয়ে ভাবার কিছু নেই, হ্যাঁ আমরাই ছিলাম, আছি, থাকবো। আবার শেষ পর্যন্ত বাধ্য হয়েছে 4 জনকে সাসপেন্ড করতে, হয়তো এফআইআরও করবে, একটু সময় চেয়েছে। এই যে টানাপোড়েন কমিশনের সঙ্গে, এটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে যেতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিপক্ক রাজনীতি। আপনি তাকে সমর্থন করেন কি বিরোধিতা করেন, সেটা তো অন্য আঙ্গিকে আছে, কিন্তু রাজনীতিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সমকক্ষ ভারতবর্ষে এখন খুবই কম। আমি তো তাকে বলি ওয়ান অফ দি মোস্ট কানিং পলিটিশিয়ানস ইন ইন্ডিয়ান ডেমোক্রেটিক হিস্ট্রি। গণতান্ত্রিক ইতিহাসে অন্যতম ধূর্ত রাজনীতিক হিসেবে তিনি চিহ্নিত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্বাচনের আগে প্রত্যেকের মাসল ফ্লেক্স করছে, তার নিজস্ব ভোট ব্যাংককে কনসলিডেট করছে, তার ওয়ার্ক ফোর্সকে কনসলিডেট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নিজস্ব ভোট ব্যাংককে তিনি ভরসা যোগাচ্ছেন, তাকে একত্রীকরণ করছেন, তেমনি বিজেপিও করছে। কিন্তু যদি গুণগতভাবে কোয়ালিটেটিভলি যদি এসআইআর নিয়ে চিন্তা করা হয়, তাহলে তো এখানে কোনো বাধা নেই। সেখানে সুপ্রিম কোর্ট যে কথাটা বলে যাচ্ছে, সেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, যে রাজনৈতিক দলগুলো তারা সহায়তা করুক নির্বাচন কমিশনকে, তারা সহায়তা করুক
যে সঠিক ভোটার লিস্ট তৈরি করতে, এবং সেখানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, তারপরে যাদের ক্ষমতা আছে বুথ স্তরে গিয়ে কাজ করার মতো, বিজেপির অত নেই, যেখানে যেখানে আছে বামপন্থী পার্টি, কংগ্রেস, যাদের বুথ লেভেলে কাজ করার মতো ক্ষমতা আছে, তারা গিয়ে সেখানে ভোটার লিস্ট স্ক্রুটিনাইজ করে নির্বাচন কমিশনের যারা কর্মী আছেন তাদের কাছে সর্বসম্মত ভোটার লিস্ট তৈরি করে তাদের দিক। এটা গণতন্ত্রে কাঙ্ক্ষিত বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড যদি কোয়ালিটেটিভলি পুয়ার হয়ে যায়, এখানে ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। বিহারে এখানে তো আন্দোলন চলছে, বিহারে পদযাত্রা চলছে, আন্দোলন চলছে, মিটিং মিছিল এসব সব চলছে বিহারে। রাহুল গান্ধী বিহারে রয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে আমার কাছে নিয়ে এসো যে যাদের নাম বোনাফাইড ভোটার্স, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যদি সেরকম ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট আমি পাই তাহলে সেই ভোটার লিস্ট আমি বাতিল করে দেবো। সুপ্রিম কোর্ট দায়িত্ব নিচ্ছে। তাহলে পলিটিক্যাল ইস্যু তৈরি করে তো রাজনীতিক লোকেরা সবসময় চলবে, সে শাসকও চলবে, বিরোধীও চলবে। কারণ পলিটিক্যাল আমাদের দেশের সিস্টেমে আমরা কিন্তু কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত রাজনৈতিক দলের কাছে ব্যাখ্যা চাই না যে তুমি এই আমাকে বলেছিলে, আমাকে চাকরি বাকরি, রাস্তাঘাট, সম্পদ, উন্নয়ন, কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই আমাকে তুমি বলেছিলে ভোটের আগে, তুমি কি দিয়েছো, তুমি এটা আমাকে দাও। এটা আমরা বলি না, আমরা তো আবার ঝগড়ায় মারপিট দণ্ডভণ্ড হয়ে আমরা উবে যাব। সেটাতেই সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সুযোগ খুঁজছে এবং নিচ্ছে। আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বাধ্য হবেন নির্বাচন কমিশনকে তার মতো করে এসআইআরটা করতে দিতে? আমি একথাটা বলছি না, আমি এই ধরনের কথা বলছি না, এবং এই ধরনের কোনো ইনফারেন্সেস তো ঠিক না। উনি বাধ্য করছেন, কেউ কাউকে বাধ্য করেন। পলিটিক্স ইজ দ্য গেম অফ কম্পালশন। কে কোথায় গিয়ে থামবে এটা ভলিউশন না। লোকে মনে করে উনি এটা করলেন, লোকে মনে করে উনি করলেন, কিন্তু মূলত করতে বাধ্য হলেন। রাজনৈতিক নেতৃত্ব এবং লোকেরা কোনো কাজ করতে শেষ পর্যন্ত বাধ্য হয়, এটা কম্পালশন। পলিটিক্স ইজ দ্য গেম অফ কম্পালশন। সেখানে কোথায় গিয়ে কারা থামবে, কি হবে, এটা ভবিষ্যৎ বলতে পারবে। তবে আমার মনে হয় না এর কারণে পশ্চিমবাংলার ভোট সেটা সম্পূর্ণ বানচাল হয়ে যাবে। এটা কোনোভাবেই হবে না, হবার কথা নয়। এবং বিহারের নির্বাচনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন এই মুহূর্তে। বিহারের নির্বাচনে যে ফল হবে, যদি সেখানে এনডিএ জেতে, তাহলে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি চলবে। যদি এনডিএ হেরে যায়, অথবা যদি হাং অ্যাসেম্বলি কোন রকম ভাবে হয় বিহারে, আমি তিনটে পসিবিলিটি নিয়েই বলছি, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার যে এজেন্ডা নিয়ে এগোচ্ছে সে এজেন্ডা তো কেন্দ্রীয় সরকার রাখতে পারবেই না। তার সাথে সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই সরকারের নেতৃত্ব সংকটে পড়ে যাবে। থ্যাংক ইউ অমিত দাওয়াদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.